দুজনেই কেঁপে উঠলেন ভয়ে। চটজলদি রান্নাঘরে চলে গেলেন। নওয়াজ মির্জা আশেপাশে তাকালেন, ধমকের সুরে বাকিদের উদ্দেশ্যে বললেন, তোমরা এখনো দাঁড়াই আছো কেন? ইফাত মুচকি হেসে বাবার উদ্দেশ্যে বলল, একটা প্রবাদ আছে না আব্বা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার গস কেন? তো আর কারে বলবো, দুইটা বিয়ে করার আগে একটু ভাইবা করতে পারতেন। এখন দুইটা বউয়ের গোতা খাইয়া তো দিন দিন বুড়ো হয়ে যেতেছেন। নওয়াজ মির্জা রাগান্বিত দৃষ্টিতে পুত্রের দিকে তাকালেন, দাঁতে দাঁত চেপে বললেন, 2 নাম্বার বিয়া না করলে তুই পয়দা হইতি কেমনে? আমি যা সামনে তিক্কা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দ্রুত স্থান ত্যাগ করলো ইফাত। কোহিলীর ঘরে কোহিলীর সঙ্গে বসে আছে পায়রা। বাড়ির আর কারো সঙ্গে তেমন করে কথা না হলেও কোহিলী নামক মেয়েটির সঙ্গে বেশ ভালো একটা সখ্যতা গড়ে উঠেছে পায়রার। মামুন বাড়িতে নেই। নওয়াজ মির্জা খুব গুরুত্বপূর্ণ একটি কাজে পাঠিয়েছেন ছেলেকে। সে কাজ সম্পূর্ণ করতে খুব সকালে বেরিয়ে গেছে মামুন। মামুন এবং কোহিলীর বিয়ের 6 বছর চলছে। মাহবুবা বেগম ছেলের জন্য নিজে পছন্দ করে কোহিলীকে পুত্রবধূ করে ঘরে তুলেছিলেন। পায়রা চুপচাপ বসে আছে বিছানায়। কোহিলী নিজের মতো করে এক নাগাড়ে কথা বলে যাচ্ছে। পায়রা মনোযোগ সহকারে তা শুনছে। এক পর্যায়ে সে থামলো, মুচকি হেসে বলল, তুমি কি বিরক্ত হচ্ছ? হলে বলে দিতে পারো, আমি কিছুই মনে করব না। পায়রা চুপসে যায়, জোরপূর্বক হেসে বলল, না না, বিরক্ত হব কেন? এই বাড়ির মানুষরা না খুব অদ্ভুত। 6 বছর হলো এ বাড়িতে এসেছি, অথচ কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারিনি। উনি তো সারাক্ষণ বাবার আদেশ পালন করতেই ব্যস্ত থাকেন। যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ নিজের মতো করেই চুপচাপ থাকেন। আমার সঙ্গে কথা বলার সময়ই নেই। দুজন শাশুড়ি, ওনারাও ওনাদের মধ্যে ঝামেলা নিয়ে ব্যস্ত। এরা ছিল ওর সঙ্গে দিনে যা দুটো কথা হতো। ও চলে যাওয়ার পর আমি আবারও একা হয়ে গেছিলাম। একটা কথা জিজ্ঞেস করব? করো। ওনারা দুজনেই কি খুব রাগী? বউদের সাথে খারাপ আচরণ করেন? কারা? শাশুড়িরা? কোহেলি ম্লান হেসে উত্তরে বলল, ওনাদেরকে আমি এখনো ভালো করে চিনতেই পারিনি। তবে আমার শাশুড়ি মায়ের মনটা ভীষণ ভালো। বিয়ের 2 বছরের মাথায় পেটে আমার বাচ্চা এলো। 8 মাসে পড়তেই নষ্ট হয়ে গেল বাচ্চাটা। কিভাবে কি হলো জানি না। অনেক কষ্ট পেয়েছিলাম তখন। ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। তারপর আরো কয়েক বছর কেটে গেল, অথচ এখনো একটা বাচ্চা জন্ম দিতে পারলাম না। এতদিনে যেহেতু পারলাম না, হয়তো ভবিষ্যতেও আর পারবো না। তবুও ওনার এই নিয়ে কোনো ক্ষোভ নেই আমার ওপরে। এমনকি আমি নিজেই ওনার কাছে প্রস্তাব রেখেছিলাম যাতে ছেলেকে আর একটা বিয়ে করিয়ে দেন। কথাটা শুনেই শাশুড়ি আমায় ধমকে উঠলেন, শাসিয়ে বললেন, আর কখনো যদি এমন কথা মুখে আনি তাহলে নাকি আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবেন। ডাক্তার দেখাননি? দেখিয়েছিলাম। ভুল ওষুধ সেবন করায় নাকি জরায়ুতে সমস্যা দেখা দিয়েছে, তাই পুনরায় গর্ভবতী হওয়ার ক্ষমতা কম। অথচ ভুল কোনো ওষুধ খেয়েছি বলে তেমন কিছু মনে নেই আমার। দরজার কাছে এসে দাঁড়ালেন ইসম তারা। কর্কশ কণ্ঠে বললেন, নতুন বউ হইয়া আইছো বললে কি সারাক্ষণ নবাবের বেটির মতো পালঙ্কে বৈশা থাকার পরিকল্পনা করছো? উপস্থিত দুজনেই চমকে উঠল। দরজার দিকে মুখ ফিরিয়ে তাকালো। কোহিলী মিনমিনে স্বরে বলল, আসলে ছোট মা, আমি ওকে নিয়ে এসেছিলাম। তুমি চুপ থাকো, ওরে লইয়া রান্নাঘরে আইও। কথাটা শেষ করে মুখ বাঁকিয়ে চলে গেলেন ইসম তারা। কোহিলী উঠে দাঁড়ালো, পায়রাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চলো, নইলে আবার অশান্তি বাঁধবে। বিশাল বড় রান্নাঘর। রান্নার কাজের ভেতরে সবাই ব্যস্ত। কেউ শিলনোড়ায় মশলা বাড়ছে, কেউ বা বটিতে সবজি কাটছে। মাহবুবা বেগম মাছ ভাজছেন। পায়রাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো কোহিলী। ঘাড় ঘুরিয়ে চারিদিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ব্যস্ত পায়রা। ইসম তারা আর চোখে কিছুক্ষণ পুত্রবধূর দিকে তাকিয়ে রইলেন। ধমকে সরে জিজ্ঞেস করলেন, রান্না বান্না কিছু জানো? মাই কি শেখাইছে কিছু? শাড়ির আঁচলটা শক্ত করে ধরে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করলো পায়রা। ভয়ের তো কণ্ঠে জবাব দিল, পারি অল্প স্বল্প। কচু রানতে পারো? হুম। ইসম তারা আমিনার মায়ের উদ্দেশ্যে বললেন, চুলার কাছে সবকিছু দিয়ে আইও, নতুন বউ আজ কচু রানবো। আদেশ মোতাবেক আমিনার মা সবকিছু চুলার ধারে রাখা শুরু করলো। মাহবুবা বেগম বাঁকা চোখে সবাইকে দেখে নিলেন। গম্ভীর কণ্ঠে নিজ পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, তুই এনে খাড়াই আসুস কেন বউ? যাও ঘরে গিয়া একটু আরাম করো।
সেই ভিন্না বেলা ঘুম থেকে উঠছিলা? কোহেলি ম্লান হেসে বলল। সমস্যা নেই মা, আমি বরং এখানে একটু থাকি। মাহবুবা কঠিন হয়ে বললেন, মুখে মুখে তর্ক করো। আমি ওই সব দজ্জাল শাশুড়ি না যে বইয়ের ধমকাইয়া ধমকাইয়া কাম করামু। ঘরে যাও, এই গরমের মধ্যে চুলার পারে কালো হইয়া যাওয়ার দরকার নাই। শাশুড়ির কথা অমান্য করার দুঃসাহস কোহেলির নেই, তাই আর চোখে পায়রার দিকে একবার তাকিয়ে স্থান ত্যাগ করলো। ইসম তারার মেজাজ বিগড়ে গেল তৎক্ষণাৎ। বুঝতে পারলেন সতীন ওনার সঙ্গে ওনার পুত্রবধূর সম্পর্ক নষ্ট করতে চাইছে। পুত্রবধূর চোখে ওনাকে খারাপ প্রমাণ করার জন্য নিজের পুত্রবধূর উপর দরদ দেখালেন। দুটো পদ রান্না করে ঘরে চলে এলো পায়রা। ঘামে ভিজে গেছে ব্লাউজের কিছু অংশ। ঘরে আসতেই বিছানায় অর্ধ শোয়া অবস্থায় দেখতে পেল ইফাতকে। স্ত্রীকে দেখতেই ললাটে ভাঁজ পড়ে তার। প্রশ্ন করল, কোথায় ছিলে? এই অবস্থা কেন তোমার? রান্নাঘরে ছিলাম। ওখানে কি করছিলে? রান্নাঘরে মানুষ কি করে? রান্না করছিলাম। এই জন্যেই বলে সুখে থাকতে মানুষকে ভূতে কিনায়। আমারও সেই অবস্থা হয়েছে। নইলে কি কেউ এত আরাম শান্তি রেখে এভাবে নিজেকে কষ্টে ছুড়ে ফেলে? পাকনামি করতে গেলে কেন? তোমাকে কে রেখেছে রান্না করতে? আপনার মা। থেমে গেল ইফাত। মুখে মলিনতা ভর করলো। মনটা খারাপ হয়ে গেল মুহূর্তে। ততক্ষণে গোসল করার উদ্দেশ্যে বাথরুমে চলে গেছে পায়রা। ইফাত পূর্বের ন্যায় নীরবে বসে রইল। কিছুক্ষণ বাদে গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে আসে পায়রা। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছছে মনোযোগ সহকারে। হুট করে ইফাত প্রশ্ন করলো, তোমার জীবনটাকে আমি নষ্ট করে দিলাম পায়রা? তোমাকে ওভাবে বিয়ে করাটা কি ভুল ছিল আমার? চমকে পেছনে ফিরে তাকালো পায়রা। ভ্রুযুগল কুঁচকে নিল, পাল্টা প্রশ্ন করলো, হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ? না, এমনি। তুমি কি আফসোস করছো? শব্দহীন হাসলো ইফাত। বিছানা ছেড়ে এগিয়ে গেল পায়রার অতি নিকটে। নেশাতুর কণ্ঠে বলল, তোমায় পাওয়া যে ভাগ্যের ব্যাপার পায়রা। আজ যদি তোমায় না পেতাম তাহলে হয়তো অনেক আফসোস করতে হতো। তাহলে ও কথা বলে যে? নিজের জন্য বলিনি, তোমার জন্য বলেছি। আমার পরিবারটার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে অনেক সময় লাগবে। তোমার কিন্তু আমার হাতে তো কোনো উপায় ছিল না বলো, তাই তো বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। সমস্যা নেই, কষ্ট করে না হয় মানিয়ে নেব। সব দায়িত্ব তো আর তোমার একা নয়, আমারও কিছু দায়িত্ব আছে। ইফাতের অধরের হাসিটা আরেকটু চওড়া হলো। আলতো করে কোমর জড়িয়ে ধরলো পায়রার। তাকে আবদ্ধ করলো নিজের বলিষ্ঠ বাহুডরে। আচমকা এমন একটি কাজে আশ্চর্য হলো পায়রা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ইফাতের মুখশ্রীতে। ইফাত দম ফেলে বলল, বিয়ের আগে বলেছিলাম না বিয়ের পর তোমাকে অনেক আদর করব? তো এখন তাই করব। চোখ জোড়া বড় আকার ধারণ করে পায়রার, কিন্তু ইফাতের সেদিকে খেয়াল নেই। নিজের ওষ্ঠধয় ছুঁয়ে দেয় পায়রার ওষ্ঠজোড়ায়। কোমর থেকে ডান হাতটা চলে যায় উন্মুক্ত উদরে। পায়রার মনে হতে লাগলো এই যেন দম বন্ধ হয়ে যাবে। শরীরে কেমন এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। নিজেকে এই বাঁধন থেকে মুক্ত করার অনেক চেষ্টা করল, কিন্তু ফলাফল শূন্য। শেষ পর্যন্ত শক্তপোক্ত দেহখানার সঙ্গে না পেরে থেমে যায় পায়রা। মেনে নেয় হার। নেওয়াজ মির্জা বাড়ি নেই। একটা ফোন কল আসতেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন বাড়ি থেকে। ইউনিয়নের শেষ মাথায় বিশাল ধানের জমি এবং অনেকগুলো মাছের প্রজেক্ট। সেখানে বিশাল গন্ডগোল হচ্ছে, লেগে গেছে মারামারি। এতক্ষণ মামুন তার লোকদের নিয়ে সামলেছে তাদের, এখন আর সঙ্গে যোগ দিয়েছে তোফায়েল। মিনিট 40 আগে তিনি উপস্থিত হয়েছেন সেখানে। গ্রামবাসীদের দেখেই বোঝা যাচ্ছে তারা চরম ক্ষিপ্ত। এক একজনের চোখ থেকে বের হচ্ছে অগ্নিশিখা। পালোয়ান গোছের লোকগুলো তাদেরকে থামাতে ব্যস্ত, কিন্তু এতগুলো মানুষের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। মামুন ভয়ে নিজেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তোফায়েল চেয়ারম্যান ঘামছেন। ফিসফিস করে মামুনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, হঠাৎ কইরা এরা খেইপা গেছে কেন কও তো? বুঝতে পারতেছি না। গতকাল পর্যন্ত সব ঠিকঠাকই আসিল, তাইলে আজ কি হইল? আমাকে ব্যবসা তো লাঠে উঠব, মান সম্মান সব শেষ হয়ে যাইতেছে। গ্রামবাসীরা বিপক্ষে গেলে গা তো টিকতে পারবো না। আব্বারে খবর দিছি, উনি কইসা আইতাছে। যেই আব্বা কইয়া আব্বা ইয়া কি করে? তোফায়েল কিছুটা হলেও শান্ত হলেন। দূরে দাঁড়িয়ে চিৎকার করছে গ্রামবাসীরা। কোনো ফাঁকফোকর পেলেই যেন ঝাঁপিয়ে পড়বে তোফায়েল এবং মামুনের ওপর। হিংস্র হায়নার মতো ছিঁড়ে খাবে তাদের। কয়েক মুহূর্ত পরে উপস্থিত হলেন নওয়াজ মির্জা। সবার খ্যাপাটে মুখশ্রী দেখে চমকে ওঠেন। এগিয়ে এসে মামুনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন,
হেরা খেপছে কেন? এতদিন হেগো ধানের জমি মাছের প্রজেক্ট তো আমরাই দখল কইয়া খাইছি আব্বা, তার লাইগা খাইপা গেছে, প্রতিবাদ করতে আইছে। কস কি? এত বছর এই সাহস কই আছিল? ষড়যন্ত্র অনেক আগে থাইকাই হইতাছিল আব্বা, শুধু আমরাই টের পাই নাই। ওগো হালকা ভাইবা সাইরা দিছিলাম। এক একটারে দেখছেন কেমন হিংস্র লাগতাছে, ছাড়া পাইলেই আমগো অবস্থা খারাপ। তোফায়েল সহমত পোষণ করে বললেন, মামুন ঠিকই কইছে, আমি আমার শহরের বাড়িতে গেলাম গা, পরিবেশ ঠান্ডা হইলে না হয় আবার আমু, তোমরাও বাড়ি যাও গা। নওয়াজ মির্জা আশ্চর্য হলেন তোফায়েলের কথায়, চাপা স্বরে বললেন, কি কও এইগুলা? আমাগো বিপদে ফেলাইয়া তুমি চইলা যাবা চেয়ারম্যান? নিজে বাঁচলে বাপের নাম, আর তুমি তো সেইখানে আমার কিছুই না। মনে মনে কথাটা বললেন তোফায়েল। তাদের সামনে নিজেকে যথেষ্ট সামলে নেওয়ার চেষ্টা করে বললেন, কইলাম না তোমরা বাড়ি যাও। নওয়াজ হতভম্ব হয়ে গেলেন। এই লোক তো চরম স্বার্থপর, কিন্তু শেষ রক্ষা আর হলো না। অনেক চেষ্টার পর চেয়ারম্যান এবং নওয়াজ মির্জার লোকগুলোকে পিটিয়ে আহত করে গ্রামের লোকেরা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। ইফাত এবং পায়রার প্রেমের ব্যাঘাত ঘটায় ইসম তারা। ঝাঁঝালো কণ্ঠে পুত্র এবং পুত্রবধূকে নিচে ডাকেন দুপুরের ভোজনের জন্য। মায়ের ডাক কানে আসতেই পায়রাকে ছেড়ে দিল ইফাত। জোরে জোরে নিঃশ্বাস ফেলে পায়রা। প্রাণ পাখি যেন এতক্ষণ বাদে ফিরে এলো। ছোট্ট টেবিলের ওপরে রাখা পানির গ্লাসটি থেকে সম্পূর্ণ পানি এক নিমিষে পান করে নেয়। ইফাত নিজের চুল ঠিক করতে করতে মুচকি হেসে বলল, বেঁচে গেল কবুতর। পায়রা ঘোমটা টেনে মুখ বাঁকায়, রাগান্বিত স্বরে বলে ওঠে, অসভ্য লুচ্চা একটা। কথাটা শেষ করেই নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বাড়িতে আজ ইফাত ছাড়া কোনো পুরুষ নেই। খাবার টেবিলে যেতে আরো কয়েকটা নতুন মুখ দেখতে পেল পায়রা। আমিনার মা, কোহিলি, ইসম তারা মিলে টেবিলে সব খাবার সাজিয়ে রেখেছে। ইফাত এসে চেয়ারে বসলো। পায়রা দাঁড়িয়েছে কোহিলির ঠিক পাশ ঘেঁষে। চেয়ারে বসা একজন মহিলা বলে উঠলেন, এই কি ইফাতের বউ? ইসম তারা মুখ আধার করে উত্তর দিলেন। হ, মহিলাটি মৃদু হেসে পায়রার উদ্দেশ্যে বললেন, আমি তোমার চাচি শাশুড়ি লাগি, বিয়ার সময় আইতে পারি নাই, জরুরি কাম আসছিল, তাই আইজ চইলা আইসি নতুন বউ দেখার লাইগা। পায়রা প্রত্যুত্তরে জোরপূর্বক হাসলো। মহিলাটি এবার মুখ বাঁকিয়ে বললেন, বউ তো মাশাআল্লাহ ভালোই দেখতে, তাইলেও আমনের শাকচুনির লগে তুলনা দিলেন যে ভাবি। কথাটা কর্ণপাত হতে অপ্রস্তুত হয়ে গেলেন ইসম তারা। আমতা আমতা করতে লাগলেন। ইফাত চোখ মুখ কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে। মাহবুবা ঠাট্টার ছলে বললেন, ওহ, নিজেরে বিশ্ব সুন্দরী মনে করে তা তো কর, কাজের সবাই চেহারা শাকচুনির লগে লাগে। মহিলাটি মাহবুবার কথায় হাসলেন। ইসম তারা বেশ লজ্জিত হলেন সকলের সামনে। চুপচাপ খেতে বসে পড়লেন। কণ্ঠে চাপা ক্ষোভ নিয়ে বললেন, ছোট বউ তুমি আজ পরিবেশন করো। ইফাত তৎক্ষণাৎ বিপরীতে বলে উঠল, ও একা পারবে না, আপু ওকে একটু সাহায্য করো তো। আমিনার মা মাথা নাড়িয়ে পায়রার হাতে হাতে সাহায্য করতে লাগলো। রাগ তরতর করে বৃদ্ধি পাচ্ছে ইসম তারার। ছেলের বউ বাড়িতে আসার পর থেকেই শুধু অপমানিত হতে হচ্ছে ওনাকে। মনে মনে বললেন, এই মেয়েকে তো আমি দেখে নিব। এসব ভাবতে ভাবতে কচু দিয়ে পুরো ভাত মাখিয়ে নিলেন। ছোট চিংড়ি দিয়ে কচু শাক রান্না করেছেন পায়রা। এই পদটা ফয়সাল ইসলামের প্রিয় খাবারের মধ্যে একটি, যার কারণে শিখা বেগম প্রায় রান্না করতেন। সেখান থেকেই রান্নাটা শেখা পায়রার। 2 লোকমা খাওয়ার পরে ইসম তারার গলা ধরেছে। ঢক ঢক করে পানি গিললেন, কিন্তু কাজ হলো না। ঘামে ভিজে যাচ্ছে সারা দেহ। কোহিলি শুধালো, আপনার কি গলা ধরেছে ছোট মা? হঠাৎ করে গলা ধরছে কেন? কোনো কিছু না ভেবে পায়রা আচমকা বলে উঠল, যাদের মনে শয়তানি, যারা বেশি ঝগড়া করে, কচু খেলে তাদেরই গলা ধরে। এমন একটি কথায় সবাই হা করে তাকিয়ে আছে পায়রার দিকে। সবার এমন চাহনিতে থতমত খেয়ে যায় পায়রা। মনে পড়ল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। কথাটা চাপা দেওয়ার জন্য জোরপূর্বক হেসে বলল, আমি না, আমার মা বলেন, আপনি একটু লেবু চিপে খান আর গলা ধরবে না। ইসম তারা আর রাগ সামলাতে পারলেন না। মেয়েটা আমাকে ঝগড়ুটে বলল, আমার মনে শয়তানি। বিড়বিড় করতে করতে খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালেন। মাহবুবা হেসে বললেন, আমার মায়ে অকাট্য, আজ মায়ের কথার লগে মিল খুঁজা পাইলাম। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরে চলে গেলেন ইসম তারা। মাহবুবা বেগম এবং ওনার যা দুজনে মিলে সশব্দে হেসে উঠলেন। স্ত্রীর পানে আর চোখে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলল ইফাত।
বাড়ি ফিরে নেওয়াজ মির্জা এবং মামুন। শরীরে তাদের অজস্র আঘাতের চিহ্ন, কপালে হাতে পায়ে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত ভাসমান। বাড়িতে এক প্রকার কান্নার রোল পড়ে গেছে। লোকেরা তাদেরকে ধরাধরি করে বাড়ি দিয়ে গেছে। ইসম তারা স্বামীর আহত স্থানে দৃষ্টি নিবদ্ধ করে মরা কান্না জুড়ে দিয়েছেন। স্বামীর পানে কোনো খেয়াল নেই মাহবুবার। তিনি অতিব্যস্ত ছেলের চিন্তায়। একটা মাত্র ছেলে ওনার, তার উপরে আজ আদমোরা অবস্থা। এই ছেলেটাকে আঁকড়ে ধরেই তো হাসি মুখে বেঁচে আছেন তিনি। চোখের পানি শাড়ির আঁচলে মুছে স্বামীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠলেন, আপনার সমস্যা কি কইবেন আমারে? কেন আমার পোলাটার জীবন নষ্ট করতেছেন? আপনি কেমন বাপ? হ্যাঁ, সব সময় শুধু একপাক্ষিক ভালোবাসায় দেখাইয়া গেলেন আর খারাপ বানাইলেন আমার পোলারে। স্ত্রীর এমন আচরণে ভরকে গেলেন নেওয়াজ মির্জা। মামুন বিরক্ত হয়ে বলল, আহা আম্মা, থামেন তো, কি কন এগুলা? তুই চুপ থাক। সারাক্ষণ বাপ বাপ কইরা জীবনটা এই অবস্থা বানাইলি। বুঝোস না তোর এই বাপ তোর শুধু নিজের কামের ব্যবহার করে। হঠাৎ কইরা তোমার মাথায় এসব ঢুকলো কেন? আব্বা অসুস্থ, এই সময় এসব কি কও? কি কই বুঝোস না? ছোড়া থাকতে তোর যখন স্কুলে পাঠাইতাম, তোর বাপের তা সহ্য হইতো না, তোরে দিল না আর স্কুলে যাইতে। বড় হওয়ার পর যুক্ত করলো নিজের খারাপ কামে। কোনো বাপ সব করতে পারে? দেখলি আজ কি অবস্থা হয়েছে তোর। যদি বড় কিছু হইয়া যাইতো, যা এই কাম করছো তারা যে এরপর আর কখনো এমন করব না তার কোনো গ্যারান্টি আছে? নিজে ছোড়া পোলার তো ঠিকই উচ্চ শিক্ষিত করছে, কই তারও তো এমন কামে জড়াই নাই। মামুন থেমে গেল। বলার মতো কিছুই নেই। মা তো মিথ্যে কিছু বলছে না। ছেলেকে চুপসে যেতে দেখে অবাক হলেন নওয়াজ মির্জা। মামুন স্ত্রীর উদ্দেশ্যে বলল, আমার একটু ধরবা, ঘরে যাও। কোহেলি দ্রুত এসে স্বামীকে ধরল। ডান হাত নিজের কাঁধে রেখে তাকে ধরে নিয়ে যেতে লাগলো ঘরে। ইফাত দূরে দাঁড়িয়ে চুপচাপ অবলোকন করছে সেই দৃশ্য। মাহবুবা বেগম যে তাদের কাউকেই সহ্য করতে পারে না তা ইফাতের ভালো করেই জানা। ইসম তারা রাগান্বিত কণ্ঠে বললেন, দেখতেছো মানুষটার শরীরটা অবস্থা খারাপ, তারপরেও তুমি এমন করতেছো কেন? মায়া ফেলার ইচ্ছা জাগছে? তেতে উঠলেন মাহবুবা। ধমকে বলে উঠলেন, একদম মাঝখানে কথা কইবি না তুই। তোর লাইগা আজ আমার এই অবস্থা। তুই এই সংসারে পা রাইখাই আমার জীবন ধ্বংস করছোস। সব কইরা নিছোস, সব কাইরা নিছোস আমার কাছ থাইকা। তারপরও তোরে আমি কিছু কই নাই। শেষে আমার পোলাটার প্রতি হিংসা তোর? আমার পোলাই কি ক্ষতি করছে তোর? ওর মনে তো কোনো হিংসা নাই। বড় ভাইয়ের মতো সব সময় ইফাত ইরার প্রতি দায়িত্ব পালন করে গেছে। এমনকি তোরেও ও মা কইয়েই ডাকে। চুপ হয়ে গেলেন ইসম তারা। নওয়াজ মির্জা নিম্নস্বরে শুধালেন, হঠাৎ করে তোমার কি হয়েছে বড় বউ? এমন করতেছো কেন? নিজের পোলার ক্ষতি চাই আমি? হসান, দুই বিয়া করছেন, কিছু কই নাই। এই অধিকার আপনার আছে, কিন্তু দুই বইয়ের প্রতি যে সম্মান দায়িত্ব পালন করতে হয় সেই কথা কি জানেন না? কিন্তু না, আপনি দায়িত্ব পালন করেন নাই। দ্বিতীয় বিয়া কইরা আমার খোঁজ খবর নেওয়া ভুইলা গেছেন। এক ছাদের নিচে থাকি, অথচ আমার প্রতি নাই কোনো খেয়াল, নাই কোনো ভালোবাসা। শুধু পোলাডার মুখের দিকে তাকাইয়া সবকিছু সহ্য কইরা এই বাড়িতে পইরা আছিলাম। এখন সেই পোলাডারেও আমার কাছ থেকে কাইরা নিতে চান। সবাই ঠিকই কয় আপনি একটাও মানুষ। মুখ ঝামটা মেরে স্থান ত্যাগ করলেন মাহবুবা। মনের কোটরে অনেক বছর ধরে ক্ষোভ জমে আছে স্বামীর প্রতি। আজ কিছুটা হলেও সাহস করে সে ক্ষোভ প্রকাশ করতে পেরেছেন তিনি। নতুন বউ হয়ে যখন মির্জা বাড়িতে পা রেখেছিলেন মাহবুবা, তার সপ্তাহ খানিক পরেই শাশুড়ি ওনার হাতে তুলে দেয় সংসারের চাবি। তখন তিনি ছিলেন 15 বছরের এক কিশোরী। একটানা 9টা বছর এই সংসারে তিনি একা হাতে সামলান। শেষে একটা বাচ্চার জন্য ওনাকে বন্ধা উপাধি দিয়ে দ্বিতীয় বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরেন নওয়াজ মির্জা। কত যে তাহাজ্জুদে বসে চোখের পানি ফেলেছেন মাহবুবা, হিসেব নেই তার। মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য কত দোয়াই না করেছিলেন রবের নিকট। পরিশেষে ওনার দোয়া কবুল হয়।
বছর খানেক পরে এই পন্থা উপাধি পাওয়া নারী বাচ্চা জন্ম দিয়ে চমকে দেয় সবাইকে। সেদিন কি খুশি না হয়েছিলেন নওয়াজ মির্জা, পুরো ইউনিয়ন জুড়ে মিষ্টি বিলিয়েছিলেন। ঠিক সেই সময়টাতেই সুযোগ বুঝে সব কিছু কেড়ে নেয় ইসম তারা। মাহবুবা হয়ে ওঠেন একা। তার কয়েক বছর পর যখন সতীনের ঘরেও এক ফুটফুটে ছেলের জন্ম হয়, তখনই আবারও হয়ে ওঠেন স্বামীর অবহেলার পাত্রী। কি নিদারুণ কষ্ট! নারী সব কষ্ট সহ্য করতে পারলেও প্রিয় মানুষের দেওয়া কষ্ট কি সহ্য করতে পারে না। ভেঙে পড়ে ভেতরে ভেতরে, যা কখনো কেউ আজ করতে পারে না। নওয়াজ মির্জা শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে সোফায় এলিয়ে দিলেন দেহখানা। আজ তিনি অপরাধীর কাঠগোড়ায় দাঁড়িয়ে। এতদিন শুধু বাইরের মানুষের কাছে ছিলেন অপরাধী, আর আজ নিজের ঘরে, নিজের স্ত্রীর কাছে। মামুনকে শুইয়ে দিল কোহিলী। কোথাও যাওয়ার জন্য পা বাড়াতে ব্যথায় জর্জরিত হাত দিয়ে স্ত্রীর হাত টেনে ধরল মামুন। বলল, কই যাও বউ? আমার পাশে একটু বসো না, মাথাটা খুব ব্যথা করতেছে, একটু টিপ্পা দিবা?